Hi dear learners, welcome back again. This is Aminul Islam here, and today in this lesson we are going to learn how to identify the real subject of a sentence. Okay? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনে শিখব কিভাবে বাংলা বাক্য থেকে বা ইংরেজি সেন্টেন্স থেকে সঠিক সাবজেক্ট খুঁজে বের করা যায়। তোমরা যারা ইংরেজিতে কথা বলতে পারো না বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো না বা মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করছো, তোমরা ভার্বের সঠিক রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে যাদের প্রবলেম হয়, তাদের মূল প্রবলেমটাই হচ্ছে যে তোমরা বাক্যের সঠিক সাবজেক্ট কোনটা সেইটাই আইডেন্টিফাই করতে পারো না। However, no problem. It's going to be crystal clear in this lesson today. Okay, so keep watching me till the end and follow and subscribe me so that you can get all notifications and update for such classes of English grammar. Okay, তো সাবজেক্ট কি? সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কি? কর্তা। সাবজেক্ট কথার অর্থ কর্তা। কর্তা কি করে? ক্রিয়া সম্পূর্ণ করে। ক্রিয়া মানে কি? কাজ। তো কাজ বা ক্রিয়া ইংলিশ কি? ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়া বা কাজ। তো এই ক্রিয়া বা কাজ যে সম্পন্ন করে তাকেই কি বলা হবে? সাবজেক্ট বলা হবে। কি বলা হবে? সাবজেক্ট বা কর্তা বলা হবে। ওকে, নাও লুক অ্যাট দিস সেন্টেন্স। হি ইটস রাইস। হি ইটস রাইস মানে সে ভাত খায়। তো এই বাক্যটাতে সঠিক সাবজেক্ট কোনটা, বা এখানে তিনটে ওয়ার্ড দেওয়া আছে, তিনটে ওয়ার্ডের মধ্যে কোনটা সাবজেক্ট হবে সেইটা আমরা কি করে বুঝবো? তো এইখানে ইটস হচ্ছে কি? মেন ভার্ব। ইটস হলো এখানে মেন ভার্ব। তো ইটস মানে কি? খাওয়া। কি খাওয়া? ভাত খাওয়া। তো এই ভাত খাওয়া কাজটা কে সম্পূর্ণ করছে? হি করছে। অতএব হি হলো কি এই বাক্যের সাবজেক্ট। আবারও বলছি, ইটস মানে কি? খাওয়া। খাওয়া বলতে কি? একটা কাজ করা বোঝাচ্ছে। খাওয়াটা একটা কাজ বা ক্রিয়া। তো কি খাই? ভাত খাই। তো ভাত খাওয়া কাজটা কে সম্পূর্ণ করছে? হি করছে। অতএব হি হচ্ছে কি এই বাক্যের সাবজেক্ট। ওকে, এরপরেও যাদের সাবজেক্ট আইডেন্টিফাই করতে প্রবলেম হবে তাদের জন্য আমি বেশ কয়েকটি ট্রিক্স দেখিয়ে দেবো, যে ট্রিক্সগুলো ফলো করলে তোমাদের সাবজেক্ট আইডেন্টিফাই করাটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে যাও। ওকে, তাহলে প্রথম কথা হলো, যে ক্রিয়া সম্পন্ন করবে সেই কি হবে? সাবজেক্ট, তাই তো? এরপরেও আমরা যদি বুঝতে না পারি তাহলে কি করব? বাক্যের যে মেন ভার্ব, বাক্যের যেটা মেন ভার্ব, মেন ভার্ব কথার অর্থ কি? মূল ক্রিয়াপদ। তাহলে সেই মূল ক্রিয়াপদকে আমরা যদি হু দিয়ে প্রশ্ন করি তাহলে যে আনসারটা পাবো সেটাই হবে কি? সাবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করব? হু। হু এর বাংলা মানে কি? কে বা কারা। কে বা কারা। তাহলে বাক্যের মেন ভার্বকে অর্থাৎ মূল ক্রিয়াপদকে যদি হু দিয়ে প্রশ্ন করা হয়, হু এর বাংলা মানে কে বা কারা, তাহলে যে আনসারটা পাওয়া যাবে, যে উত্তরটা আসবে সেটাই হবে কি? সেই বাক্যের সাবজেক্ট। তো এই সেন্টেন্সটাই তোমরা দেখো, হি ইটস রাইস, সে ভাত খায়। তো এইখানে ইটস হচ্ছে কি? মেন ভার্ব। এখানে ইটস হচ্ছে মেন ভার্ব, তাই তো? তাহলে ইট মানে কি? খাওয়া। তো কে খায়? কে খায়? খাওয়া কাজটা সম্পন্ন করছে কে? হি। কে খায়? হু ইটস রাইস। কে ভাত খায়? তো তার আনসার হচ্ছে কি? হি। অতএব হি হলো কি এ বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, তোমরা আরও একটা সেন্টেন্স দেখো। এই সেন্টেন্সে খেয়াল করো, রাম প্লেজ ফুটবল। রাম প্লেজ ফুটবল। তো এই বাক্যের মেন ভার্ব কোনটা? প্লেজ। এ বাক্যের মেন ভার্ব প্লেজ। তাহলে প্লে মানে কি? খেলা করা, ক্রিয়াপদ, তাই তো? খেলা করা মানে একটা কাজ বা ক্রিয়াপদ। তাহলে কে খেলে? হু প্লেজ। কে খেলে? হু দিয়ে আমি কি বলেছি? যে মূল ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটাই হবে কি? সেই বাক্যের সাবজেক্ট। তাহলে রাম প্লেজ ফুটবল। রাম ফুটবল খেলে। এখানে প্লেজ হলো কি? মূল ভার্ব। তাহলে প্লেজ ভার্বকে আমরা যদি হু দিয়ে প্রশ্ন করি তাহলে আনসারটা কি পাবো? হু প্লেজ ফুটবল বা কে ফুটবল খেলে, তাহলে তার আনসার আসবে কি? রাম। অতএব রাম হলো কি বাক্যের সাবজেক্ট। ওকে, নেক্সট তোমরা এই সেন্টেন্সটাই দেখো, দে আর প্লেয়িং ক্রিকেট। তারা ক্রিকেট খেলছে। দে আর প্লেয়িং ক্রিকেট। তারা ক্রিকেট খেলছে। তো এখানে প্লেয়িং হচ্ছে কি? মেন ভার্ব। প্লেয়িং হলো মেন ভার্ব। তাহলে কে বা কারা ক্রিকেট খেলছে? যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কে দিয়ে প্রশ্ন করব, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কারা দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, তাহলে আমি আগের দুটো সেন্টেন্সে কি পেলাম? রাম প্লেজ ফুটবল, রাম ফুটবল খেলে। কে খেলে? রাম খেলে। তাই রাম হলো কি? সাবজেক্ট। হি ইটস রাইস, সে ভাত খায়। কে ভাত খায়? তো সে ভাত খায়, অতএব হি। সে ইংরেজি কী ছিল? হি। অতএব হি হলো কি ওই বাক্যের সাবজেক্ট। এবারের সেন্টেন্সে দে আর প্লেয়িং ক্রিকেট। তারা ক্রিকেট খেলছে। তো এখানে প্লেয়িংটা হলো কি? মেন ভার্ব। তাহলে কারা খেলছে? তারা খেলছে। অতএব তারা হলো কি এই বাক্যের সাবজেক্ট। দে আর প্লেয়িং ক্রিকেট। তারা ক্রিকেট খেলছে। তো কারা ক্রিকেট খেলছে?
তারা, তারা ইংরেজি কি আছে? দে। অতএব দে হলো কি বাক্যের সাবজেক্ট। ওকে। অনেক সময় আবার সাবজেক্ট যদি যৌথ অবস্থায় থাকে বা ফ্রেজ অবস্থায় থাকে বা শব্দগুচ্ছ অবস্থায় থাকে, তাহলে সেই শব্দগুচ্ছের মধ্যে থেকে আবার সঠিক সাবজেক্ট কোনটা সেইটা আবার আমাদের বুঝতে প্রবলেম হয়ে যায়। সেইটা বোঝাও খুব সহজ। তো আমরা এই সেন্টেন্স দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাব। ওয়ান অফ দি বয়েজ ইজ কামিং হিয়ার। ওয়ান অফ দি বয়েজ ইজ কামিং হিয়ার কথার অর্থ হচ্ছে কি বালকদের মধ্যে একজন এখানে আসছে। তো এই বাক্যটা থেকে ওয়ান অফ দি বয়েজ এইটা হচ্ছে কি সাবজেক্ট অংশ, আর কামিং এইটা হচ্ছে কি মেন ভার্ব। তাহলে ওয়ান অফ দি বয়েজ হেয়ার, বালকদের মধ্যে একজন এখানে আসছে। তো এই পুরো অংশটা কি সাবজেক্ট অংশ। তো এই সাবজেক্ট অংশ থেকে আমরা আবার বুঝতে পারি না যে সঠিক সাবজেক্ট কোনটা, যে এখানে আমরা ওয়ানকে সাবজেক্ট হিসাবে ধরবো নাকি বয়েজকে সাবজেক্ট হিসাবে ধরবো। এটা একদম ক্লিয়ার। তোমাদেরকে আগেই বললাম যে তোমরা যদি বাক্যের মেন ভার্বকে হু দিয়ে প্রশ্ন করো, তাহলে যে আনসারটা পাবা সেটাই হবে কি সাবজেক্ট। তাহলে এখানে বাক্যটার মানে কি ওয়ান অফ দি বয়েজ ইজ কামিং হেয়ার, বালকদের মধ্যে একজন এখানে আসছে। তাহলে কে আসছে? বালকদের মধ্যে একজন। সমস্ত বালক, এখানে বালকেরা বলতে বালকদের বা বালকেরা বলতে যা বোঝানো হয়েছে সেটা নয়, সেই বালকদের মধ্যে একজন আসছে। কতজন আসছে? একজন। আর একজন ইংরেজি এখানে কি আছে? ওয়ান আছে। তাহলে এই বাক্যের সঠিক সাবজেক্ট কোনটা? ওয়ান। আমরা অনেক সময় ভুল করে বয়েজকে সাবজেক্ট হিসাবে ধরে নিই। এখানে বয়েজটা কিন্তু সাবজেক্ট নয়, মূল সাবজেক্টটা হচ্ছে কি ওয়ান। ওকে। নাও লুক অ্যাট দি সেন্টেন্স, রাম অ্যান্ড স্যাম আর গোয়িং নাও। রাম অ্যান্ড স্যাম আর গোয়িং নাও, এই বাক্যের মানে হচ্ছে কি রাম এবং শ্যাম এখন যাচ্ছে। রাম এবং শ্যাম এখন যাচ্ছে। তো এখানে মূল ভার্ব কোনটা? গোয়িং। মূল ভার্ব হচ্ছে কি গোয়িং। গোয়িং কথার অর্থ কি যাচ্ছে। যাওয়াটা হচ্ছে কি একটা ক্রিয়া, যাওয়াটা হচ্ছে একটা ক্রিয়া। তাহলে কে যাচ্ছে বা কারা যাচ্ছে? রাম এবং শ্যাম যাচ্ছে। মানে রাম শ্যাম উভয়ে, দুজনের দ্বারাই এখানে কি যাওয়া ক্রিয়াপদটা সম্পন্ন হচ্ছে, তাই তো? তাহলে সেই জন্য এখানে সাবজেক্ট কোনটা হবে? পুরোটাই। রাম শ্যাম পুরো অংশটাই কি হবে? সাবজেক্ট হবে। মানে এখানে সাবজেক্টটা কি হবে? প্লুরাল নাম্বার। রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং নাও, রাম এবং শ্যাম এখন যাচ্ছে। তাহলে যাওয়া ক্রিয়াপদটা সম্পন্ন করছে কে? রাম শ্যাম দুজনে মিলে। তাই রাম অ্যান্ড শ্যাম পুরো অংশটা এখানে কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। ক্লিয়ার? অনেক সময় দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে যোগ করা থাকলেও সেটা সিঙ্গুলার নাম্বার হয়, আবার প্লুরাল নাম্বারও হয়। তাহলে কি করে বুঝবো? দুটি সাবজেক্টের আগেই যদি আর্টিকেল থাকে তাহলে বুঝতে হবে যে দুটো আলাদা ব্যক্তি বা দুটো আলাদা বস্তু, সেক্ষেত্রে সাবজেক্টটা হবে প্লুরাল নাম্বার। আর যদি প্রথম সাবজেক্টের আগে আর্টিকেল থাকে, দ্বিতীয় সাবজেক্টের আগে আর্টিকেল নেই, দুটো সাবজেক্ট কীভাবে যোগ করা হয়েছে? অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। প্রথম সাবজেক্টের আগে আর্টিকেল আছে, দ্বিতীয় সাবজেক্টের আগে আর্টিকেল নেই, তাহলে সাবজেক্টটাকে আমরা কী হিসাবে ধরবো? সিঙ্গুলার হিসাবে ধরবো। ঠিক আছে? নাও লুক অ্যাট দি ফার্স্ট সেন্টেন্স, দি প্রেসিডেন্ট অ্যান্ড দি সেক্রেটারি আর কামিং নাও। এই বাক্যে দি প্রেসিডেন্ট অ্যান্ড দি সেক্রেটারি, এই পুরো অংশটা হচ্ছে কি সাবজেক্ট। ঠিক আছে? এখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুটো সিঙ্গুলার সাবজেক্টকে কী করা হয়েছে? অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে। দুটো সিঙ্গুলার সাবজেক্টকে কী করা হয়েছে? অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে। প্রেসিডেন্ট একটা সাবজেক্ট, সেক্রেটারি একটা সাবজেক্ট। তাহলে দুটো সিঙ্গুলার সাবজেক্টকে এখানে কি করা হলো? অ্যান্ড দ্বারা যোগ করা হলো। তো দুটো সাবজেক্টের আগেই কি আছে? আর্টিকেল আছে। দুটো সাবজেক্টের আগেই আর্টিকেল আছে। তাহলে এখানে দুজন ব্যক্তি কিন্তু আলাদা, সেই হিসাবে এখানে সাবজেক্টটা কি? প্লুরাল। সেই জন্য এখানে ভার্বটা কি ইউজ করা হয়েছে? আর ইউজ করা হয়েছে। ওকে। নাও কাম টু দি নেক্সট সেন্টেন্স, দি প্রেসিডেন্ট অ্যান্ড দি সেক্রেটারি ইজ কামিং নাও। এই বাক্যে আবার দেখো ইজ ব্যবহার করা হয়েছে। কেন ইজ ব্যবহার করা হয়েছে? তার কারণ হলো এখানেও দুটো সাবজেক্টকে কী করা হয়েছে? অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে। কী করা হয়েছে? দুটো সাবজেক্টকে এখানেও অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে। কিন্তু এখানে প্রেসিডেন্টের আগে দি আছে, কিন্তু সেক্রেটারির আগে দি নেই। সেই জন্য এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট, এখানে একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। এখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুটো সাবজেক্টের আগেই আর্টিকেল লাগানোর ফলে এখানে দুজন কি? আলাদা ব্যক্তি। সেই জন্যে সাবজেক্টটা কী হলো? প্লুরাল হলো। কিন্তু এখানে প্রেসিডেন্টের আগে দি লাগানো আছে, কিন্তু সেক্রেটারির আগে দি নেই। তাই এখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আলাদা আলাদা ব্যক্তি নয়, এখানে একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে এবং সাবজেক্টটাও সিঙ্গুলার হচ্ছে। সেই জন্য এখানে ভার্বটা কি ইউজ করা হয়েছে? ইজ। আর তোমরা জানো যে সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব অ্যান্ড প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। ওকে। এবারে আমরা জানবো যে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 5টা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে কখন কোথায় ইউজ করা হয়। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে
অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টকে সবসময় ইউজ করা হয় কোথায়? ফাইনাইট ভার্বের আগে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টকে ফাইনাইট ভার্বের আগে ইউজ করা হয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টকে ফাইনাইট ভার্বের পরে ইউজ করা হয়। ওকে, তাহলে এই বিষয়টাও আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাব। নাও লুক অ্যাট দি ফার্স্ট সেন্টেন্স, হি ইজ এ গুড স্টুডেন্ট। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। কী করে বুঝলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়। এখানে হি হচ্ছে কি সাবজেক্ট, আর শেষে কি আছে? ফুল স্টপ আছে। অতএব হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইজ হলো কি এখানে ফাইনাইট ভার্ব, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টটা কোথায় বসছে? ফাইনাইট ভার্বের আগে। নেক্সট সেন্টেন্সে এসো, ইজ হি এ গুড স্টুডেন্ট। এখানে ইজ হচ্ছে কি ফাইনাইট ভার্ব, আর তারপরে কি বসেছে? সাবজেক্ট বসেছে। এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে আমি কি বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টকে বসানো হয় ফাইনাইট ভার্বের আগে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টকে বসানো হয় কোথায়? ফাইনাইট ভার্বের পরে। অপরদিকে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় উজ্জ্ব থাকে, সেটা সাইলেন্ট থাকে। সেটা কি? ইউ সাবজেক্ট সবসময় সাইলেন্ট থাকে, যার ফলেতে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বসানোর কোনো প্রয়োজন হয় না। ওকে, অপটেটিভ সেন্টেন্সে সাবজেক্টকে বসানো হয় সবসময় মে ভার্বের পরে। যেমন মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এখানে মে হচ্ছে কি ফাইনাইট ভার্ব, আর তারপরে সাবজেক্ট বসেছে। তুমি দীর্ঘজীবী হও, কে দীর্ঘজীবী হবে? তুমি। তাহলে তুমিটা কি সাবজেক্ট, আর সেই সাবজেক্টটা বসছে কোথায়? মেয়ের পরে। ক্লিয়ার হলো? আশা করছি সাবজেক্ট আইডেন্টিফাইয়ের ব্যাপারটা তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। ওকে, দেন আই উইল কাম ব্যাক উইথ নিউ লেসন ইন মাই নেক্সট ক্লাসেস। টিল দেন, গুড বাই।